Hello everyone, welcome to the SB Method WP and KP GK PIQ সিজন 1 এর আজকে 7 নম্বর ক্লাস। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, কোথায় ভারতের হয়ে প্রথম পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল? লর্ডস, ইডেন গার্ডেন, সিডনি, গ্রিন পার্ক। তো সঠিক উত্তর ইডেন গার্ডেন্স। তো এটা হয়েছিল 2019-এ। বাংলাদেশ আর ইন্ডিয়ান মেন্স ক্রিকেট টিমের মধ্যে এটা ফার্স্ট টাইম হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, জাতীয় মানবাধিকার দিবস কোন দিন পালন করা হয় আর কি? 6 জুন, 8 মার্চ, 10 ডিসেম্বর, 6 আগস্ট। তো আগে চলো কয়েকটা দিবস হিসেবে যে মানে মেন কয়েকটা দিবস এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নিই। 12 জানুয়ারি, 23 জানুয়ারি, 26 জানুয়ারি। এগুলো কি তোমরা বলার চেষ্টা করো আগে। তো 12 জানুয়ারি জাতীয় যুব দিবস। স্বামী বিবেকানন্দের জন্মদিন। তেইশে জানুয়ারি পরাক্রম দিবস। পরাক্রম দিবস এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। নেতাজির জন্মদিন। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আচ্ছা, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস কেন পালন করা হয়? কারণ 1950 সালের এই দিন 26শে জানুয়ারি তোমার ভারতের সংবিধানটা কার্যকর হয় বা চালু হয়। তো এই দিন থেকেই চালু হয় বলে এই দিনটাকে প্রজাতন্ত্র দিবস বলা হয়। তো দেখো ফেব্রুয়ারি মাসেরগুলো দেখি কয়েকটা দিবস। 21 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। আচ্ছা, এই জাতীয় বিজ্ঞান দিবস 1928 সালে সিভি রমন যে রমন এফেক্ট তৈরি করেন, এই দিনটাই তিনি এই তোমার 28শে ফেব্রুয়ারি 1930-এ এই রমন এফেক্ট তৈরি করার জন্য নোবেল পুরস্কার পান। তার জন্য 28শে জানুয়ারিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করা হয়। সিভি রমন নোবেল পুরস্কার পান 1928-এ। তিনি সিভি রমন হচ্ছে এই রমন এফেক্ট আবিষ্কার করেন আর নোবেল পান ফিজিক্সে নোবেল পান 1930-এ। আচ্ছা, এরপরে এপ্রিল 13 এপ্রিলে দেখো কি হয়। 22 এপ্রিল 13 এপ্রিল কি
জালিয়ানওয়ালাবাগ দিবস। জালিয়ানওয়ালাবাগ দিবস। আচ্ছা, জালিয়ানওয়ালাবাগের ঘটনা কত সালে হয়? 1919 সালের 13 এপ্রিল। 22 এপ্রিল কি? আর্থ ডে, ধরিত্রী দিবস যেটা। নেক্সট, ফার্স্ট মে। আচ্ছা, 6 আগস্ট, 9 আগস্ট, 15 আগস্ট, 29 আগস্ট। তো ফার্স্ট মে হচ্ছে বিশ্ব শ্রমিক দিবস। ছয়ই আগস্ট হচ্ছে হিরোশিমা দিবস। জাপানের হিরোশিমাতে 6ই আগস্ট আমেরিকা একটা পারমাণবিক বোমা ফেলে। তো এটাই হচ্ছে প্রথম পারমাণবিক বোমা বিক্ষেপণ হয়। তো এই বোমাটার নাম ছিল লিটল বয়। 6 আগস্ট যে বোমাটা ফেলে তার নাম কি? লিটল বয়। আর 9 আগস্ট এটা হচ্ছে নাগাসাকি দিবস। আচ্ছা, এই দিন যে বোমাটা ফেলে পারমাণবিক বোমাটা, তার নাম ছিল ফ্যাটম্যান। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, ভারতের স্বাধীনতা দিবস। 29শে আগস্ট হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ডে। আচ্ছা, হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন এই দিন। তো মেজর ধ্যানচাঁদের জন্মদিন। এই উপলক্ষে ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয়। আচ্ছা, 1 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডে। এটা কিন্তু পরীক্ষায় এসেওছে। আচ্ছা, 5 সেপ্টেম্বর তো শিক্ষক দিবস। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এরপর দেখো 2 অক্টোবর। 31 অক্টোবর। 2 অক্টোবর হচ্ছে গান্ধীজির জন্মদিন, গান্ধী জয়ন্তী। 31 অক্টোবর হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস। একতা দিবস। আচ্ছা, 14ই নভেম্বর, 14 নভেম্বর, 26 নভেম্বর and last 10 ডিসেম্বর।
দেখো 14ই নভেম্বর হচ্ছে শিশু দিবস। এটি জওহরলাল নেহরুর জন্মদিন। নেহরুর জন্মদিন। আচ্ছা, জওহরলাল নেহরু ফার্স্ট পিএম, আমাদের ইন্ডিয়ার ফার্স্ট পিএম হচ্ছে জওহরলাল নেহরু। 26শে নভেম্বর এই দিনটাকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। সংবিধান দিবস। 1949-এর 26 নভেম্বর সংবিধান গৃহীত হয়। এই দিনটাকে স্মরণ করে রাখার জন্যই এই 26শে নভেম্বর সংবিধান দিবস পালন করা হয়। আর 10th ডিসেম্বর হচ্ছে মানবাধিকার দিবস। তো এখানে জাতীয় মানবাধিকার দিবস 10th ডিসেম্বর। নেক্সট কোশ্চেন, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? তামিলনাড়ু, উড়িষ্যা, কেরল, কর্ণাটক। তো বিক্রম সারাভাই স্পেস সেন্টার কেরলের ত্রিবন্তপুরমে অবস্থিত। তিরুবনন্তপুরম। আচ্ছা, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার কোথায় অবস্থিত? রিমোট সেন্সিং সেন্টার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং কোথায় অবস্থিত? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং। তো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এটা অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে অবস্থিত। প্রদেশের শ্রীহরিকোটা। ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার হায়দ্রাবাদে অবস্থিত, তেলেঙ্গানার হায়দ্রাবাদ। তেলেঙ্গানা। আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং এটা দেহরাদুনে অবস্থিত, উত্তরাখণ্ডের দেহরাদুন। তো নেক্সট কোশ্চেন, লেটার ফ্রম এ ফাদার টু ডটার বইটি কার লেখা? মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু, এস স্বামীনাথন, সরি এস রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো এখানে সঠিক উত্তর হবে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরুর লেখা লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার। আচ্ছা, মহাত্মা গান্ধীর লেখা বইয়ের নাম কি? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। বল্লভভাই প্যাটেলের লেখা বুকসের নাম হচ্ছে ভারত বিভাজন। রাধাকৃষ্ণনের লেখা বুকস হচ্ছে দ্য ভিউ অফ লাইফ।
লাইফ। নেক্সট কোশ্চেন, ফ্রিডম বিহাইন্ড বার্স কার লেখা? আচ্ছা, কিরণ বেদি, নেলসন ম্যান্ডেলা, ঋষি অরবিন্দ, কিরণ দেশাই। তো নেলসন ম্যান্ডেলার লেখা বুকস হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। ওয়াক টু ফ্রিডম। ঋষি অরবিন্দর লেখা বুকস হচ্ছে দ্য লাইফ ডিভাইন। দ্য সিক্রেট অফ বেদাস। সিক্রেট অফ বেদাস। কিরণ দেশাইয়ের লেখা বুকস হচ্ছে দ্য ইনহেরিটেন্স লস। ইনহেরিটেন্স লস। আর একটা বুকস হচ্ছে এমব্লেমস অফ ট্রান্সফরমেশন। এমব্লেমস অফ ট্রান্সফরমেশন। তো ফ্রিডম বিহাইন্ড বার্স হচ্ছে কিরণ বেদির লেখা। কিরণ বেদির আরেকটা বই হচ্ছে ফেয়ারলেস গভর্নেন্স। ফেয়ারলেস গভর্নেন্স। নেক্সট, নিচের কোনটিকে বাদামি কয়লা বলে? বিটুমিনাস, কোক, অ্যান্থ্রাসাইট, লিগনাইট। তো দেখো, পিট, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট। অ্যান্থ্রাসাইট হচ্ছে সবথেকে উন্নত মানের কয়লা। এখানে কার্বনের পরিমাণ 85 থেকে 95%। আর এইটাই হচ্ছে সবথেকে তোমার তাপ উৎপাদন ক্ষমতা হচ্ছে সবচেয়ে বেশি। তো এর কালার কেমন? উজ্জ্বল কালো রঙের কালার। বিটুমিনাস, এটা মধ্যম মানের কয়লা, ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায় এই বিটুমিনাস। এটা ইম্পর্টেন্ট। ভারতে সবথেকে কোন ধরনের কয়লা বেশি পাওয়া যায়? তো অ্যান্সার হবে বিটুমিনাস। এর রং হচ্ছে কালো রঙের বা ব্ল্যাক কোলো বলা হচ্ছে। লিগনাইট পিট অপেক্ষা উন্নত। সবথেকে নিম্নমানের বা নিকৃষ্ট মানের কয়লা হচ্ছে এই পিট কয়লা। এখানে কার্বনের পরিমাণ 30%-এরও কম। আর এখানটায় এই পিট কয়লায় তোমার তাপ উৎপাদন ক্ষমতা সবচেয়ে কম আর প্রচুর পরিমাণে ধোঁয়া উৎপাদন হয়। লিগনাইট হচ্ছে পিট অপেক্ষা উন্নত। এই কয়লা ভারতে সবচেয়ে কম, লিগনাইট কম। তো লিগনাইটের কালার হচ্ছে ব্রাউন কালার বা বাদামি রঙের। তো এখানে কোশ্চেন কি বলেছিল? বাদামি কয়লা বলা হয় কাকে? তো অ্যান্সার হবে লিগনাইট। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? আহমেদাবাদ, নাগপুর, বাদোদরা, থাঞ্জাভুর। তো ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। ভারতের রুড় দুর্গাপুর। ভারতের ডেট্রয়েট চেন্নাই। তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। হাইটেক সিটি হায়দ্রাবাদ। বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম। শিল্প উদয়ীমান পেট্রোরসায়ন শিল্প। একক বৃহত্তম শিল্প কর্পাস বয়ন শিল্প। বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা হচ্ছে টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস। যেটা এসএসসি যে এক্সামগুলো হতো সেটা টিসিএস আগে কন্ডাক্ট করতো, কিন্তু বর্তমানে সেটা চেঞ্জ হয়ে গেছে। তো সেই এখানে কোশ্চেন ছিল ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো সঠিক উত্তর হবে আহমেদাবাদ। নেক্সট কোশ্চেন, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, ব্রহ্মপুত্র। তো গোদাবরী সম্পর্কে দেখো, দ্য লেন্থ অফ গোদাবরী রিভার 1465 কিমি অ্যান্ড ইজ দ্য লার্জেস্ট পেনিনসুলার রিভার অফ সাউথ ইন্ডিয়া। তাহলে দক্ষিণ ভারতের সবথেকে দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। আচ্ছা, একে দক্ষিণ গঙ্গাও বলা হয়। আর গোদাবরীর উৎপত্তি কোথায় হয়েছে? অরিজিনেটেড ফ্রম ত্রিম্বকেশ্বর প্লেটু, ওয়েস্টার্ন ঘাট। পশ্চিম ঘাট পর্বতের ত্রিম্বকেশ্বর প্লেটু থেকে
এই গোদাবরী উৎপত্তি মহারাষ্ট্র। আচ্ছা, কাবেরী নদী। কাবেরী হচ্ছে অরিজিনেট হয়েছে ব্রহ্মগিরি হিলস, কর্ণাটকের ব্রহ্মগিরি হিলস থেকে কাবেরী অরিজিনেট উৎপত্তি লাভ করেছে। ইট ইজ নোন অ্যাজ গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া। তো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় একে, এই কাবেরীকে, আর গোদাবরীকে বলা হয় দক্ষিণ গঙ্গা। কাবেরী ডেল্টা ইজ নোন অ্যাজ গ্রেনারি অফ সাউথ ইন্ডিয়া। তো কাবেরী ডেল্টাকে গ্রেনারি অফ সাউথ ইন্ডিয়া বলে। ইট ইজ অলসো নোন অ্যাজ পনি তামিলনাড়ুতে। তাহলে কাবেরী নদী তামিলনাড়ুতে পনি নামেও পরিচিত। কৃষ্ণা নদী, সেকেন্ড লংগেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া হচ্ছে কৃষ্ণা। এটা অরিজিনেট হয়েছে কোথায়? পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে, মহারাষ্ট্র। আচ্ছা, ব্রহ্মপুত্র লেন্থ হচ্ছে 2900 কিলোমিটার, আর এটা অরিজিনেট হয়েছে অংসাই গ্লেসিয়ার থেকে তিব্বতের। আচ্ছা, এই ব্রহ্মপুত্রের যে বাম তীরের যে নদীগুলো কি লোহিত, ধানসিঁড়ি, দিবাং, আর ডান তীরের নদীগুলো হচ্ছে কেমাং, মানস, তিস্তা, কি সুবর্ণশ্রী, আর হচ্ছে সংকোচ। এই ব্রহ্মপুত্র নদীর উপরেই পৃথিবীর যে লার্জেস্ট নদী বদ্বীপ যে মাজুলি, সেটা তৈরি হচ্ছে এই ব্রহ্মপুত্র নদীর উপরেই। আচ্ছা, এই ব্রহ্মপুত্র নদী বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। যেমন তিব্বতে হচ্ছে সাংপো নামে পরিচিত, অরুণাচল প্রদেশে দিহাং বলা হয়, আসামে ব্রহ্মপুত্র, আর বাংলাদেশে যমুনা নামেও পরিচিত। তো আমাদের কোশ্চেন ছিল তুঙ্গভদ্রা নদী কোন নদীর উপনদী? তো তুঙ্গভদ্রা নদী হচ্ছে এই কৃষ্ণা নদীর উপনদী। কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা, মেইন উপনদী। বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি কোনটি? গোবি, থর, আতাকামা, সাহারা। তো বিশ্বের সবথেকে শুষ্ক মরুভূমি হচ্ছে আতাকামা, যেটা চিলিতে অবস্থিত। আর গোবি হচ্ছে এশিয়ার বৃহত্তম মরুভূমি হচ্ছে গোবি। এটা কোথায় অবস্থিত? চীন ও মঙ্গোলিয়ার মধ্যে। নেক্সট কোশ্চেন, কোন নদীর উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে? ব্রহ্মপুত্র, অলকানন্দা, বিয়াস, তিস্তা। তো সঠিক উত্তর হবে তিস্তা নদী। নেক্সট কোশ্চেন, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? 1916, 1926, 1936, 1946। সঠিক উত্তর হবে 1936। সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠা 1936 সালে লখনৌতে। এই প্রতিষ্ঠাতার সময় সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। 1936-এ সভাপতি ছিলেন কে? মানে স্বামী সহজানন্দ সরস্বতীর সভাপতিত্বে। সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় 1936। নেক্সট, কলকাতাকে আলীনগর নামকরণ করেছিল কে? মীর কাসিম, সিরাজউদ্দৌলা, বাহাদুর শাহ আলম, মির্জাফর। তো আলীনগর নাম দিয়েছে কেন? সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলা হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব। বাংলার শেষ স্বাধীন নবাব। আচ্ছা, 1757 সালের 9 ফেব্রুয়ারি রবার্ট ক্লাইভ এবং সিরাজের মধ্যে, সিরাজ বলতে সিরাজউদ্দৌলা, সিরাজের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। আলীনগরের
চুক্তি বা সন্ধি স্বাক্ষরিত হয়। নেক্সট কোশ্চেন, কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিল? ভূপেন দাস, মানিক চাঁদ, উমিচাঁদ, ফটিক চাঁদ। তো সঠিক উত্তর মানিক চাঁদ। নেক্সট কোশ্চেন, কোন শিলালিপিতে অশোক এর ব্যক্তিগত নাম ব্যবহার করা হয়েছে এবং তার স্বাভাবিক উপাধি দেবনামপ্রিয় ব্যবহার করা হয়নি? মানে কোন শিলালিপিতে অশোক নামটা ব্যবহার করা হয়েছে? তো সঠিক উত্তর হবে মাস্কি, যেটা কর্ণাটকে অবস্থিত। নেক্সট কোশ্চেন, এলিজা টেস্টের মাধ্যমে কোন রোগটি নির্ণয় করা হয়? যক্ষা, এইডস, কলেরা, ক্যান্সার। তো এলিজা টেস্টের মাধ্যমে এইডস রোগ নির্ণয় করা হয়। নিউটনের প্রথম গতিসূত্র আর কি নামে পরিচিত? নিউটনের প্রথম গতিসূত্র জার্ডের নীতি নামে পরিচিত। আচ্ছা, প্রথম গতিসূত্রে কি বলা হয়েছে? কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। তো এটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। তো প্রথম গতিসূত্র থেকে জার্ডের ধারণা বা ল অফ ইনার্শিয়া পাওয়া যায়। তো এটা কি আসলে ল অফ ইনার্শিয়া বা জার্ডের ধারণা? মানে কোনো বস্তুর উপর বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে যে বস্তুটা যেমন অবস্থায় ছিল, যদি গতিশীল অবস্থায় থাকতো, তাহলে সেই সারা জীবন সেই গতিশীল অবস্থায় সমবেগে সরল রেখা বরাবর চলে যেত। স্থির অবস্থায় থাকলে সে চিরকাল স্থির অবস্থায় থাকতো। এবার এই জার্ডের ব্যাপারটা দেখো, এক্সাম্পল হিসেবে কোনো একটা গাড়ির ভেতরে যখন গাড়িটা থেমেছিল, হঠাৎ করে যদি চলতে শুরু করে, তখন কি হয়? পেছনের দিকে ঠেলে নিয়ে যায়। তো এটাকেই বলা হয় স্থিতিজাড্য। গাড়ি চলছিল, পেছনের দিকে হঠাৎ করে চলে গেল, সেটা হবে স্থিতিজাড্য। স্থিতিজাড্য। আর গতিজাড্য কি? গাড়ি চলছিল, হঠাৎ তুমি ব্রেক মারলে, তখন সামনের দিকে ঝুঁকে গেলে, তো গতিশীল ছিলে, হঠাৎ ব্রেক মারলে, তোমার যে গতিশীল অবস্থা থাকার যে চেষ্টাটাই সেটা করছিল, তার জন্য এটাকে বলা হয় গতিজাড্য। বস্তুর যে গতিশীল থাকার প্রবণতা, সেটাই হচ্ছে গতিজাড্য। নেক্সট কোশ্চেন, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের কোন সূত্র, কোন গতিসূত্র? তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো চতুর্থ গতিসূত্র তো নেই নিউটনের, এটা অপশান হবে তৃতীয় গতিসূত্র। আচ্ছা, এই নিউটনের গতিসূত্রগুলোকে প্রিন্সিপিয়া নামক তার একটা বই, সেখানে লিপিবদ্ধ করা হয়েছে। গতিসূত্রগুলি প্রিন্সিপিয়া, প্রিন্সিপিয়া নামক বইতে লিপিবদ্ধ আছে। আচ্ছা, এই যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটাকে একটা এক্সাম্পল হিসেবে যদি দেওয়া যায়, দেখো যে সুইমার, সে দেয়ালে প্রথমে এক ঠেলা দিয়ে সামনের দিকে এগিয়ে গেল, তো ও যে দেয়ালে বলটা প্রয়োগ করলো, উল্টো দিক থেকে দেয়ালও ওকে একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া করলো, এর ফলেই সে সামনের দিকে এগিয়ে গেল। এটাই হচ্ছে এই নিউটনের তৃতীয় সূত্র। নেক্সট কোশ্চেন, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? তো ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে 40%। ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক যে সংকেত সেটা কি? CaCO3। একে চক বা চুনাপাথরও বলা হয়। নেক্সট কোশ্চেন, নিচের কোন প্রাণীটির দেহে মুক্ত সংবহন দেখা যায় না? শামুক, কেঁচো, আরশোলা, চিংড়ি। তো আগে সংবহন তো একটু দেখে নাও। প্রাণীদেহে দুরকম সংবহনতন্ত্র দেখা যায়, একটা হচ্ছে বদ্ধ সংবহন আর একটা হচ্ছে মুক্ত সংবহন। তো বদ্ধ সংবহনকে যে সংবহনতন্ত্রে রক্ত সবসময় হৃৎপিণ্ড ও রক্তবাহে আবদ্ধ থাকে
তাকে বলে বদ্ধ সংবহনতন্ত্র, কখনোই দেহের বাইরে উন্মুক্ত হয় না। এর এক্সাম্পলগুলো কেঁচো, জোঁক, ব্যাঙ, মাছ, গিনিপিগ, মানুষ ইত্যাদি। এগুলি আমাদের সবারই হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র। এই যে কেঁচো, জোঁক, ব্যাঙ এগুলো। মুক্ত সংবহনতন্ত্র কি? যে সংবহনতন্ত্রে রক্ত কেবলমাত্র রক্তবাহে না থেকে দেহগহ্বর বা সিলোম নামক ফাঁকা স্থানে মুক্ত হয় ও দেহকোষের সংস্পর্শে আসে এবং পুনরায় হৃৎপিণ্ডে ফিরে যায়, সেটাই হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র। এই তন্ত্র হৃৎপিণ্ড, রক্তবাহ এবং হিমোসিল বা ল্যাকুলা বা সাইনাস দ্বারা গঠিত। আচ্ছা, এর উদাহরণগুলো কি মুক্ত সংবহনতন্ত্রের? চিংড়ি, পতঙ্গ, আরশোলা, ঝিনুক, শামুক ইত্যাদি। তো এখানে কোশ্চেন ছিল নিচের কোন প্রাণীর দেহে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় না? তো দেখা যায় না কেঁচো। কেঁচো হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র। আর বাদ বাকি শামুক, আরশোলা, চিংড়ি এগুলো সবই মুক্ত সংবহনতন্ত্র। লাস্ট কোশ্চেন, খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহে কি ক্ষতি হয়? ক্ষুধামন্দা, গয়টা, দুর্বল দাঁত, অ্যানিমিয়া। তো এই ফ্লোরিনের অভাবে দুর্বল দাঁত হয়। আচ্ছা, ফ্লোরিনের অভাবে কি হয়? দুর্বল দাঁত, সাথে আরও একটা সমস্যা হয়, এর অভাবে হয় অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস রোগ হয়। পোরোসিস। আচ্ছা, অস্টিওপোরোসিস কি রোগ হয়? আচ্ছা, অস্টিওপোরোসিসটা কি রোগ? এই অস্টিওপোরোসিস হচ্ছে যে হাড়ের ভঙ্গুরতা বৃদ্ধি পাওয়াকে অস্টিওসিস বলে। হাড়ের ভঙ্গুরতা বৃদ্ধি পাওয়া। তো আজকের ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড লাইক করে দেবে। আর হ্যাঁ, এই পিডিএফটা পাবে দ্য এসবি মেথড টেলিগ্রাম চ্যানেলে। চ্যানেলের ডেসক্রিপশানে এই টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। তো